হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। এতিহার মুখ চেপে ধরে রাখছি, তখনই এতিহা আমার হাতে কামড় দিচ্ছে। আমি জোরে চিৎকার দিচ্ছি। এতিহা কামড় ছেড়ে দিচ্ছে। আমি হাত সরিয়ে নিয়ে দেখি হাতে দাঁতের দাগ বসে গেছে। আল এতিহার দিকে রাগী চোখে তাকিয়ে আছে আর এতিহা মুচকি হাসতেছে। তখনই আম্মা বলে, আম্মা, আল এতিহা যা বলছে তা সত্যি? আল, নাহ মা, ও সব বানিয়ে বানিয়ে মিথ্যাকথা বলছে। এতিহা, কি আমি বানিয়ে বানিয়ে মিথ্যাকথা বলছি? রাতে আমাকে জোর করে রুমে নিয়ে বলেই কান্না করতে আরম্ভ করছে। আর কান্না করতে করতে বলছে, রাতের ঘটনার জন্য আজকেই সবাই মিলে আমাদের ধরে বাইন্ধা বিয়ে করাই দিচ্ছে। আম্মা, আল, তোরা কি তাহলে সত্যিই বিয়ে করেছিস? এতিহা, আরে আপনার ছেলেকে কি জিজ্ঞেস করছেন? আপনার ছেলে তো বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু জোর করেই আমাদের বিয়েটা পড়িয়ে দিচ্ছে সবাই। তা না হলে আমার সমাজে মুখ দেখানো দায় হয়ে যেত। এতিহার কথা শুনে এবার আম্মার মুখে কিছুটা হাসি আসছে। মনে হচ্ছে আম্মা খুব খুশি হয়েছে। আম্মা, আল এতিহার এসব কি বলছে? তুই কি সত্যিই কিছু করেছিস এতিহার সাথে? আল, না আম্মা, আমি কিছুই করিনি। এতিহা যা যা বলছে সব বানিয়ে মিথ্যাকথা বলছে। তবে আজকে এতিহার সাথে আমার বিয়েটা হয়েছে, এই কথাটা সত্যই। আব্বা, এতিহা যদি বানিয়ে মিথ্যাকথা বলেছে তাহলে তুই এতিহাকে কাউকে না জানিয়ে হুটহাট করে বিয়ে করছিস কেন? আল, আব্বা, আপনি কি বলতে চাচ্ছেন? আব্বা, আমি যা বলার বলছি। যদি তুই কিছু না করতি তাহলে বিয়ে করতে গেলি কেন? নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিস। এতিহা, আব্বাজান, আপনি একদম ঠিক বলেছেন। আম্মা, এই মেয়ে তুমি যে ওকে বিয়ে করেছ তা কি তোমার বাড়িতে জানতে পারছে? এতিহা মাথাটা নিচু করে বলে। তখন আম্মা ধমক দিয়ে বলে, কি হলো বলো, তোমার বাড়িতে কি জানে তুমি যে আলকে বিয়ে করেছ? এতিহা, বিয়ে যেহেতু হয়েছে আস্তে আস্তে সবাই জেনে যাবে, কিন্তু এখন কেউ আমার বিয়ের ব্যাপারে জানে না। তখনই আম্মা এতিহার আর আমার সামনে এসেছে। এতিহা কিছুটা ভয় পাচ্ছে। তখনই আম্মা মোবাইলটা বের করে এতিহার হাতে দিয়ে বলে, আম্মা, নাও, তোমার বাড়িতে ফোন করে বলো তুমি আজকে বিয়ে করেছ। এতিহা, আমার বাড়ির কারো নাম্বার জানা নেই, আর তাছাড়া আমাদের বাড়িতে কেউ মোবাইল ব্যবহার করে না। এতিহার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে এতিহার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো এলিয়েন সামনে দাঁড়িয়ে আছে। তখনই সবাইকে অবাক করে দিয়ে আম্মা বলে, আম্মা, এতিহা তুমি যাও এখুনি আমার সামনে থেকে। আর এতিহাও আমার হাত ধরে বলে, এতিহা, আল, আসো আমরা তোমার রুমে যাই। এতিহার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এই মেয়ে তোমাকে কি রুমে যেতে বলছে নাকি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে? যাও, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। এতিহা, আমি বেরিয়ে যাব কেন? আর আমি নিজে থেকে এই বাড়িতে আসিনি, আমাকে নিয়ে এসেছে, সুতরাং আমি এই বাড়িতে থাকব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো তোমার রুমে যাই। আল দাঁড়িয়ে আছে, চিন্তা করছে যাবে কি যাবে না। তখনই আলের মা বলে, আম্মা, আল এতিহাকে নিয়ে রুমে যা। আর এতিহা, তুমি এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম কানুন মেনে থাকতে হবে। এতিহা, যদি থাকি তাহলে নিয়ম মানব, আর না থাকলে তো মানার কোনো কারণ নেই। আর আমি এত নিয়ম মেনে থাকি পছন্দ করি না। আম্মা, তুমি যেমন নিয়ম মেনে থাকি পছন্দ করো না, তেমন আমিও নিয়ম ভাঙ্গা একদমই পছন্দ করি না। বড় বউ, তুমি এতিহাকে বাড়ির সব নিয়ম বলে দিবে। ভাবি, ঠিক আছে আম্মা, তাই হবে। আব্বা, আচ্ছা, এখন তো মেয়েটা এসেছে, ওকে রেস্ট নিতে সুযোগ দে, তারপর না হয় বসে আলাপ আলোচনা করে নিস, কেমন? আল, ওকে রুমে নিয়ে যা, পরে বসে এর একটা সমাধান করা যাবে। আল, ঠিক আছে। এতিহা, এসো। এতিহা আমার হাত ধরে রাখছে। আমরা আমার রুমে গেলাম। রুমে ঢুকে এতিহা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? এতিহা, এইটা রুম নাকি জঙ্গল? এই রুমে আমি থাকতে পারবো না। আল, না থাকলে চলে যাও। এতিহা, চলে তো যাব, তবে যাবার আগে তোমাদের সবার জীবনের সুখ শান্তির 12টা বাজিয়ে দিব। আল, তুমি নিজেকে কি মনে করো? তুমি অনেক চালাক। সত্যি বলতে তুমি অনেক বোকা। তোমার মতো মেয়েদের কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এতিহা, ঠিক আছে, আমিও দেখব কে কাকে টাইট দেই।
তোমার মতো কত ছেলেকে ঠিক করে নিছি আর তুমি তো আমার প্রতি দুর্বল। আমার মিষ্টি হাসি আর দুষ্টু চাওয়াগুলি তোমাকে কাবু করার জন্য যথেষ্ট। আল, তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে। এখন কথা কম বলে রুম গুছিয়ে নাও। আর হ্যাঁ, এটা আমার রুম, তাই আমি খাটের উপর আর তুমি নিচে থাকবে। এতিহা, এসব খাট নিয়ে ভাগাভাগি বন্ধ করেন। আর বিয়ে যেহেতু হয়েছে সেহেতু এক রাতের জন্য যদি আলাদা থাকতে বলো তাহলে খুন করে ফেলব। আল, আচ্ছা তুমি কি চাচ্ছ বলবে? তোমার মন বুঝা বড় দায় হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে রং বদলাতে আরম্ভ করো। এতিহা, আমার মন বুঝে কি করবে? এখন কথা কম বলে আমাকে সাহায্য করো। আগে রুমটাকে থাকার উপযুক্ত করি, এরপর বাড়িটাকে। আল, তোমার সাথে কেন জানি আমার আম্মা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। কথাটা বলেই জিব্বাই কামড় দিচ্ছি। এতিহা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এমন ভাবে না তাকিয়ে তুমি রুমটা পরিষ্কার করে নাও। এতিহা, আমি পরিষ্কার করব মানে? তুমি করবে, আমি দেখব তোমার মতো এমন বড় একটা ছেলের রুম এই অবস্থা থাকে কি করে। আল এতিহার সাথে আর কোনো কথা বলেনি। সোজা নিজেই রুম গুছাতে আরম্ভ করছে। এতিহা আলকে সাহায্য করছে। ঘণ্টা খানেকের মধ্যে রুমটা পরিষ্কার করে নিচ্ছে। আল ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে, এমনি এতিহা ওয়াশরুমে চলে গেছে। আল কিছুক্ষণ চিল্লাচিল্লি করে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে ওর আম্মার রুমে গেছে। আম্মা, আল তোর এই অবস্থা কেন? আল, রুম পরিষ্কার করেছি। আম্মা, রুম পরিষ্কার করলে কি এমন অবস্থা হবে নাকি? আল, আম্মা আগে ফ্রেশ হয়ে আসি, এরপর কথা বলবো। বলেই আল ওর আম্মার ওয়াশরুমে ঢুকতেছে, তখনই আলের মা বলে, আম্মা, আল তুই এই ওয়াশরুমে যাচ্ছিস, তোর রুমে কি হয়েছে? আল, ওইটাই এতিহা গেছে। আম্মা কিছু বলতে চাইছে কিন্তু আল দরজা বন্ধ করে দিচ্ছে। আল ফ্রেশ হচ্ছে আর ওই দিকে এতিহা ফ্রেশ হয়ে ওয়াশরুমে বসে আছে। এতিহা যে কাপড় চেঞ্জ করবে সেই কাপড় তো এতিহার নেই, কারণ এতিহা তো আলের সাথে খালি পরনের কাপড় পরেই এসেছে। এতিহা অনেকবার আলকে ডাকছে কিন্তু আল তো ওর মায়ের রুমে ফ্রেশ হচ্ছে। এতিহা চুপি মেরে দেখে রুমে কেউ নেই আর সেই সুযোগটা কাজে লাগিয়ে নিচ্ছে। অন্যদিকে আল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে ওর মা রুমে নেই। যাক, বাঁচা গেল বলেই আল তাড়াহুড়া করে বেরিয়ে এসেছে। যখনই আল তার রুমে ঢুকছে তখনই এতিহার দিকে তাকিয়ে দেখে এতিহা আলের শার্ট আর লুঙ্গি পরে চুলের পানি মুছতেছে। আল এতিহার দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করছে। এতিহা, ওই হাসতেছ কেন? আল, তোমাকে একদম ছেলেদের মতো লাগছে, তবে দাড়ি থাকলে সুন্দর লাগতো তোমাকে। এতিহা, মজা করা হচ্ছে আমার সাথে? আল, তোমার মতো মেয়ের সাথে মজা করব কেন? দেখি সরো, আমার খিদা লাগছে, ফ্রেশ হয়ে নিচে যাব। এতিহা, আমারও খিদা লাগছে, আমিও নিচে যাব। আল, এই পোশাক পরে তুমি নিচে যাবে আর বাসার সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। এতিহা, হাসলে আমার কি? তবে লুঙ্গি পরতে বেশ আরাম আছে তো। আমি তো চিন্তা করছি এখন থেকে লুঙ্গি পরে থাকব। আল, ঠিক আছে পরে থাকো, যদি কেউ ভুল করে টান মেরে তাহলে বুঝবে কেমন লাগে। এতিহা লুঙ্গিটা ভালো করে ধরে নিচ্ছে। আল হাসছে এতিহার কান দেখে। আল আর এতিহা দুজনে নিচে গেছে। এতিহার দিকে সবাই তাকিয়ে আছে। নানি, এই মেয়ে তুমি এই গুলি কি পরেছ? এতিহা, চোখে তো দেখতে পারছেন, তাও কেন জিজ্ঞেস করছেন? আম্মা, তোমার বাবা মা তোমাকে আদব কায়দা কিছু শিখায় নাই? বড়দের সাথে কেমন করে কথা বলতে হয় তাও তার বিন্দু পরিমাণ শিক্ষা দিচ্ছে বলে আমার মনে হয় না। এতিহা, আপনার মনে না হলে আমার কিছু যায় আসে না। আপনারা সবাই তো দেখছেন আমি কি পরে আছি, এতে জিজ্ঞেস করার কি আছে? আব্বা, আচ্ছা তুমি মুখে মুখে তর্ক করো কেন? তোমাকে জিজ্ঞেস করে কি অপরাধ হয়ে গেছে? এতিহা, আমি কি বলেছি জিজ্ঞেস করা অপরাধ হয়ে গেছে? আমার খিদা লাগছে আর আমার খিদা একদমই সহ্য হয় না। এতিহার কথা শুনে চুপ করে গেছে। এতিহা খেতে বসেছে, সাথে পাশে আল বসেছে। কেউ কিছু বলছে না, এতিহা নিজের মতো করে খাচ্ছে। কিছুক্ষণ যাবার পর আম্মা এতিহাকে বলে, আম্মা, এতিহা ভাই রাজ এখন কি করে? আম্মার কথা শুনে এতিহা খাবার মুখে দিতে গিয়ে কিছুটা থেমে গেছে। এতিহা চুপচাপ থেকে আবার খেতে আরম্ভ করছে। এতিহার ব্যবহার দেখে আম্মার সাথে বাড়ির সবাই যে রেগে যাচ্ছে তা আর বলার দরকার নেই। সবার ভাব ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে। এবার কিছুটা রেগে গিয়ে ভাইয়া বলে, ভাইয়া, এই মেয়ে তোমাকে আম্মা কি বলছে শুনতে পাওনি? এতিহা, শুনেছি কিন্তু আম্মা বলছে খাবার সময় কথা বলতে নেই। আর এখন খাবার টেবিলে বসে যদি বকবক করি তাহলে আবার বলবেন আমার বাবা মা আমাকে কোনো শিক্ষা দেয়নি, তাই আগে খেয়ে নেই পরে কথা বলবো।
ভাইয়া, আল তোকে আম্মা কি করতে বলছে আর তুই কি করেছিস? আম্মা তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। তা না হলে এই মেয়েটা আমাদের বাড়ির সুখের ঘরে অশান্তির বন্যা নিয়ে আসবে। আম্মা, আসাদ আমি অতীতের কিছু ভুলে যাইনি। আর আল তোকে বলে দে আজ থেকে তুই তোর রুমে থাকবি কিন্তু এতিহা তোর নানির সাথে থাকবে। বড় বউ তুমি ওকে বলেছ এই বাড়িতে থাকতে হলে কি কি করতে হবে? ভাবি, নাহ মা বলিনি তবে বলে দিচ্ছি। এতিহা শোনো এই বাড়ির বুড়া একা বাড়ি থেকে কোথাও বের হই না। যদি কোথাও বিশেষ কোনো কাজের প্রয়োজনে যেতে হই তাহলে পর্দা করে বাহিরে যেতে হবে। তাও নিজের স্বামীকে অবশ্যই সাথে নিতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে। নামাজের সময় কোনো রকম বাহানা চলবে না। আর বাড়ির কাজগুলি সবাই মিলেমিশে করতে হবে। সবচেয়ে বড় যেইটা সেটা হচ্ছে বাড়ির বড় যারা আছেন তারা তোমাকে যা বলবে তাই করতে হবে। আজ থেকে পড়াশোনা সব বন্ধ থাকবে তোমার। এই বাড়িতে বিয়ের পরে কোনো মেয়েকে পড়তে দেওয়া হয় না। আর যতই কাজ থাকুক বাড়ির বাহিরে একটানা 4 ঘন্টার বেশি সময় থাকা যাবে না। এতিহা তুমি আমার কথাগুলি শুনেছ? এতিহা, হ্যাঁ শুনেছি। তবে আমার একটা কথা আছে। আম্মা, কি কথা? এতিহা, আমি আলের সাথেই থাকব আর বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকবে এটাই নিয়ম। আম্মা, হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে থাকবে কিন্তু তোমাদের বিয়েটা আমরা এখনো মেনে নিচ্ছি না। সুতরাং তোমাকে যা বলছি তাই হবে। আর একটা কথা আজকের পরে যেন এমন পোশাক তোমাকে পরতে না দেখি। বলে আম্মা খাবার টেবিল থেকে উঠে যাচ্ছে আর তখনই এতিহা বলে, এতিহা, আমার তো কোনো কাপড় নেই তাহলে কি পরে থাকব? এতিহার কথা শুনে আম্মা চলে গেছে। সাথে এক এক করে সবাই চলে গেছে। আল আর এতিহা বসে আছে। এতিহা আলের দিকে তাকিয়ে আছে। আল, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমার কাছে কানাকুড়ি নেই। এতিহা, কানাকুড়ি নেই তাহলে বিয়ে করতে কে বলছে? আল, বিয়ে কি আমি করতে চাইছি নাকি তুমি মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বিয়ে করেছ? আম্মা একটা কাজ একদম ঠিক করেছে। তোমাকে আমার সাথে থাকতে বারণ করছে। এতিহা, কি বলতে চাচ্ছ তুমি? আল, বলতে চাচ্ছি রাতে তো তোমাকে আমি কিছুই করিনি। কিন্তু তোমার শরীরের কাপড়গুলি যেভাবে ছিঁড়া ফাটা ছিল আমার তো মনে হয় তোমার সাথে কেউ কিছু করছে। তখনই এতিহা খাবারের হাত দিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলে, এতিহা, ঠিক তুমি এত নিচু মনের মানুষ ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে তোমাকে বিয়ে করেছি। সেদিন রাতে নিজেই তো জোর করে আমার কাপড়গুলি ছিঁড়ে আমাকে নষ্ট করতে চাইছ আর এখন অন্যের উপর দোষ চাপাতে চাইছ। আল, আমি নিশ্চিত তুমি আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছ কিন্তু তুমি সফল হবে না। আল কথাটা বলে উঠে ভেসিনে গিয়ে হাত মুখ ধুইয়ে রুমে চলে আসছে। কিছুক্ষণ পর আলের মা এসেছে। আম্মা, আল এই ধর 5,000 টাকা। আল, টাকা দিয়ে কি করব? আম্মা, আগে কথাটা শেষ করতে দিবি তো? টাকা নিয়ে এতিহাকে সাথে করে নিয়ে যা। এতিহার জন্য কাপড় কিনে নিবি। এখন বাড়িতে পরার মতো কিছু কাপড় নিয়ে আয়। পরে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে ভালো কিছু কাপড় আর গহনা কিনে নিস। আম্মার দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে আমি আম্মার মন বুঝতে পারছি না। আর ওই দিকে কে এতিহার মন বুঝাতো বড় দায় হয়ে বসেছে। আর শোন এতিহাকে তুই কিন্তু মন থেকে ভালোবাসবি। এতিহা যেন তুই বলতে অজ্ঞান হয়ে যায়। আল, কিন্তু আম্মা এতিহার বাড়ির মানুষজন যখন জানতে পারবে তখন কি হবে সেইটা নিয়ে একটু চিন্তা করে দেখছেন? আম্মা, যখন জানতে পারবে তখন দেখা যাবে। এখন কথা কম বলে এতিহাকে নিয়ে মার্কেটে যা। আল, ঠিক আছে। আম্মা চলে গেছে। এতিহা চুপচাপ রুমে এসেছে। তবে এতিহার মনটা যে খারাপ সেটা বোঝা যাচ্ছে। এতিহা তুমি ভাবির কাছ থেকে একটা ড্রেস নিয়ে এসে পড়ো। তোমাকে নিয়ে বের হব। এতিহা, আমি এখন বের হব না। আর আমি বুঝতে পারছি আমাকে নিয়ে বাহিরে গিয়ে কোথায় রেখে চলে আসবে। আল, এত বেশি বুঝতে যাও কেন, চলো আমার সাথে। এতিহা যেতে রাজি নয় কিন্তু আল হাত ধরে টেনে ভাবির কাছে নিয়ে এসে বলে, ভাবি এতিহাকে তোমার একটা জামা দাও আর সাথে বোরকাটা দিবে কেমন? ভাবি, হ্যাঁ দিচ্ছি। আম্মা আমাকে আগেই বলে দিচ্ছে তোমরা নাকি কিছু কেনাকাটা করতে মার্কেটে যাবে। এতিহা, কেনাকাটা করতে যে যাব টাকা পাবো কোথায়? ভাবি, টাকা তো আম্মা দিচ্ছে আলের কাছে। আসো তুমি আমার সাথে। ভাবি এতিহাকে সাথে নিয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি করে নিয়ে এসেছে। এতিহাকে বোরকা পরিয়ে হাতে পায়ে মোজা লাগিয়ে একদম ফরজ পর্দা করিয়ে এনেছে। আল, দেখো এতিহাকে কত সুন্দর লাগছে তাই না? আল, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। এতিহাকে সাথে নিয়ে আল বেরিয়েছে। একটা রিকশা করে মার্কেটে গেছে। 3টা চুড়িদার আর 2 জোড়া হাতে পায়ের মোজা আর একটা মোজা কিনেছে।
আলের মা তো ৫,০০০ টাকা দিচ্ছে আর আল তার হাত খরচের টাকা থেকে কিছু টাকা যোগ করে সব কিছু কিনে নিচ্ছে। তবে একটা কথা, চুড়িদার গুলি কিন্তু সব আলের পছন্দে এতিহা নিচ্ছে। এতিহা, তোমার পছন্দ ততটা খারাপ না, তবে আমার কিন্তু চুড়িদার পরতে বেশি ভালো লাগে। আল মুচকি হেসে দিচ্ছে। কেনাকাটা শেষ করে ওরা বাড়িতে আসতেছে রিকশা করে, ঠিক এমন সময় এতিহা বলে, আচ্ছা আল, একটা কথা বলবো। আল, হ্যাঁ বলো, কি বলবে? এতিহা, তুমি জানো আমরা দুজন দুজনের সম্পর্কে কি হয়? এতিহার কথা শুনে আল মুচকি হেসে বলে, আল, আমাদের তো সদ্য বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী। তখন এতিহা জোরে হাসি দিয়ে বলে, এতিহা, তুমি অনেক কিছুই জানোনি আর তোমার পরিবার তোমাকে জানায়নি। আমরা স্বামী স্ত্রী ছাড়াও আমাদের মাঝে আরেকটা বড় সম্পর্ক আছে, আর সেটা হচ্ছে। ঠিক তখনই রিকশার ড্রাইভার বলে, ভাইজান নামেন, এসে গেছি।